এই যে ভাইয়া শোনো, আমিও জানি বিজ্ঞান সম্পর্কে, কালকে ম্যাম পড়িয়েছে স্কুলে। আমি তো শুধু সবার মুখের কথা, মানে বলা কথার মতো কথায় কথায় বলে ফেলেছি আর কি। দেখো না বাচ্চাদের মায়েরা কিভাবে চাঁদ দেখিয়ে বলে, ওই দেখো চাঁদ। আর বাচ্চারা খুশি হয়ে তার মাকে বলে, আম্মু দেখো চাঁদ আমার সাথে সাথে হাঁটছে। আমিও তো খুশি হয়েই বলে ফেলেছি। আর আপুর এত জটিল কথায় আমার মাথাটার ভেতর নড়ছিল। তার মানে এই না যে আমি বুঝি না। দাদিকে জিজ্ঞেস করে দেখো তুমি। আমি আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল। আমি সব সময় প্রথম হই। আমি মোটেও বলদ নই, বুঝেছো? প্রাপ্তির কথায় ফারিস, মোনালিসা, রসনারা হা হয়ে গেল। প্রাপ্তি যে এভাবে গুছিয়ে কথা বলতে পারে তা তাদের অজানা ছিল। প্রাপ্তি সবসময় চুপচাপ সব মেনে নিলেও কোনো কথায় কেউ তাকে বিনা অপরাধে অপমানিত করতে চাইলে সে মোটেও সহ্য করতে পারে না। আজও তাই হলো। প্রাপ্তির নাক মুখ একদম লাল হয়ে গিয়েছে। তার কান দিয়ে গরম ভাব বের হচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, চলে গেল ঘরের ভিতরে। প্রাপ্তি চলে যাওয়ার পর সবাই মুখ চাওয়াচাওয়ি করে। রসনারা প্রাপ্তির যাওয়ার দিকে তাকিয়ে বলল, ওর একটা অভ্যাস, ওর রাগ উঠলে বা কষ্ট পেলে ও চুপচাপ রুমে গিয়ে দরজা লাগিয়ে কাঁদে। এখনও গিয়ে হয়তো রুমে দরজা লাগিয়ে 1 ঘন্টা কাঁদবে, পরে ঘুমিয়ে উঠে নিজেই ঠিক হয়ে যাবে। ফারিস আর মোনালিসা চমকে দাদির দিকে তাকালো। মোনালিসা দাদির দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, দাদি, এটা কি আমাদের এই ছোট্ট প্রাপ্তি? ওর বাচ্চামো দেখছি সর্বদা, কিন্তু ও বড়দের মতো নিজের আত্মমর্যাদা ধরে রাখতে শিখে গেল কবে? দাদির দিকে ফারিস আর মোনালিসা বিস্মিত নয়নে চেয়ে আছে, অধিক আগ্রহ নিয়ে। রসনারা বললেন, আমি নিজেই বুঝে উঠতে পারি না, বাচ্চা মতো যায়নি ওর, আর যাবে কি করে? ও তো বাচ্চাই, কিন্তু মাঝে মাঝে কেমন যেন বড়দের মতো আত্মসম্মান বোধ দেখা যায় তার মধ্যে। তখন আমরা এভাবে বিস্মিত হই। প্রাপ্তি না খেয়েই ঘুমিয়েছে। অনেক ডাকাডাকির পরও তার ঘুম ভাঙেনি। পরের দিন বিকেলবেলা বাড়ির সব পুরুষরা মিলে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতায় বসেছে। যে সবচাইতে বেশি মাছ ধরতে পারবে তার বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম স্থান অধিকারকারী পুরস্কার হিসেবে দেয়া হবে 30,000 টাকা। বাড়ির মহিলা সদস্যরা সবাই পুরুষদের দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। যেহেতু সবাই এক পরিবারেরই তাই মহিলারা সবাইকে উৎসাহ দিচ্ছে। তবে প্রাপ্তিবাদে সবাই মিলে ফারিসকেই বেশি উৎসাহ দিচ্ছে। 1 ঘন্টায় প্রতিযোগিতায় ফারিস সবচেয়ে বেশি মাছ ধরেছে। ফারিস বিভিন্ন প্রজাতির মোট 32টি মাছ ধরেছে। বাকিরা সবাই তার চেয়ে কম। সবাই অনেক খুশি ফারিসের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার। ফারিস পুরস্কার হিসেবে 30,000 টাকা পেল। প্রাপ্তি চেয়েছিল তার আব্বু জিতুক। মেয়েরা তার বাবাকে সব সময় তাদের লাইফের সুপারহিরো ভাবে। তারা চায় তার বাবা সব দিকে বিজয়ী হোক। স্বভাবতই প্রাপ্তিও তাই গেছে। সবাই বাড়ির ভিতর চলে গিয়েছে। প্রাপ্তি সবার চোখের আড়ালে গিয়ে দাঁড়িয়েছিল। তাকে কেউ দেখতে পায়নি। সবাই চলে গেলেই সে পুকুরের সবচেয়ে নিচু সিঁড়ির আগের সিঁড়িতে বসে নিচের সিঁড়িতে পা রাখল। নিচের সিঁড়ি অনেক দিন পানিতে ঢাকা থাকায় বিচ্ছিরিভাবে অনেক শ্যাওলা জমে আছে। প্রাপ্তি মনের সুখে 2 পা দিয়ে দোলাচ্ছে আর কিছুক্ষণ পর পর পুকুরে হাত বুলিয়ে পানি নিয়ে তা দূরে ছুঁড়ে দিচ্ছে। আর সেই দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। অনেকক্ষণ এইভাবে বসে কাটানোর পর ঘরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুকুরের নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে অসাবধানতাবশত পা রাখতে গিয়েই নিচের সিঁড়ি পিচ্ছিল থাকায় ঠাস করে প্রাপ্তি পুকুরে পড়ে গেল। প্রাপ্তি পড়ে গিয়ে অন্ধকার দেখল চোখে মুখে। পানির নিচে মুখ চলে গিয়েছে। অনেক ঘাবড়ে গিয়ে সামনে আগানোর চেষ্টা করে উল্টো পানিতে অসাবধানতায় নড়াচড়া করতে গিয়ে পুকুরের প্রায় মাঝে চলে এসেছে। এখন আর অনেক চেষ্টা করেও পায়ের নিচে মাটির নাগাল পাচ্ছে না। নাক মুখ দিয়ে পানি চলে গিয়েছে। প্রাপ্তি সাঁতার না জানায় আজ তাকে এই প্রাণঘাতী বিপদে পড়তে হয়েছে। কি করবে সে বুঝতে পারছে না। একটু পর পর অনেক চেষ্টায় মুখটাকে ভাসাচ্ছে, আবার হাত ঝাপটাচ্ছে বাঁচার চেষ্টায়, কিন্তু পরক্ষণেই আবার তলিয়ে যাচ্ছে পুকুরের পানিতে। ইতোমধ্যেই অনেক পানি তার মুখ দিয়ে পেটে ঢুকে গিয়েছে। প্রাপ্তি নাকানি চুবানি খাচ্ছে। সামনে তার 2 হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মুখে কথা কেউ শুনতে পাচ্ছে না। পুকুর থেকে বাড়ির একটু দূরে যাওয়া এসব ক্ষীণ আওয়াজ কারো কাছেই পৌঁছচ্ছে না। প্রাপ্তি মনে হচ্ছে তার কিছুক্ষণ পরেই দম ফুরিয়ে যাবে বুঝি। গ্রামে প্রায় সময় এই সমস্যাটা হয়ে থাকে।
ঢাকা থেকে তার এক বন্ধু কল দিয়েছে আমেরিকা অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে, কিন্তু নেটওয়ার্কের সঙ্গে তা ঠিক করে শুনতেই পাচ্ছে না। ফারিস ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে চলে গেল, কিন্তু হ্যালো হ্যালো করেও নেটওয়ার্কের দেখা মিলছে না। ফারিস ফোনটা কানে ধরে হাঁটতে হাঁটতে পুকুরের সাইডে গিয়ে দাঁড়ালো। এখন নেটওয়ার্ক কাজ করছে দেখলো। ফারিস পুকুর থেকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তার হঠাৎ মনে হলো কেউ ক্ষীণ আওয়াজে বাঁচাও বলছে। ভাবলো হয়তো তার মনের ভুল। আবার ফোনে মনোনিবেশ করে একটু সামনে এগিয়ে দাঁড়াতে আরেকটু জোরে শব্দ আসলো, বাঁচাও আমাকে। আর পানিতে ঢেউ তোলার শব্দ হলো, খুব জোরে। ফারিসের মস্তিষ্ক সচেতন হয়ে উঠল। সে দ্রুত পিছিয়ে ঘুরে পুকুরের সামনে গিয়ে দাঁড়াতেই প্রাপ্তিকে ডুবতে আর ভাসতে দেখল। প্রাপ্তির দম বন্ধ হয়ে আসার অবস্থা। ফারিস প্রাপ্তিকে দুই হাতে উঁচিয়ে হাত নাড়িয়ে পানিতে নাকানি চুবানি খেতে দেখেই নিজের ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েই দ্রুত পুকুরে ঝাঁপ দিল। ফারিস তাড়াতাড়ি সাঁতরে প্রাপ্তির কাছে পৌঁছল। ফারিস প্রাপ্তির এক হাতে বাহু ধরে নিজের কাছে আনলো। তারপর প্রাপ্তিকে নিয়ে উপরে উঠে এলো দ্রুত। প্রাপ্তিকে সিঁড়ির উপর শুইয়ে দিল। ফারিস দেখল প্রাপ্তির হাত পা একদম ঠান্ডা হয়ে আছে। কি করবে সে বুঝতে পারছে না। সে একটা ছেলে মানুষ, প্রাপ্তি যথেষ্ট বড় না হলেও সে তো মেয়ে মানুষ, তো আর ফারিস একজন পুরুষ মানুষ। ফারিস প্রাপ্তিকে কোলে তুলে নিয়ে দৌড়ে গেল বাড়ির ভিতরে। সবাইকে চিল্লিয়ে ঘর থেকে বের করে আনলো। যেতে যেতে ফারিসের কোলে প্রাপ্তিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে সারা শরীর নিথর হয়ে এলো। পারভিন মেয়েকে এই অবস্থায় দেখে অচেতন হয়ে গেল। ফারিস তার মায়ের দিকে তাকিয়ে বলল, সবাই দয়া করে ড্রামা পরে করো, এখন শক্ত হও। আম্মু, ও পেটে পানি আছে, তুমি দ্রুত পেট চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করো। বারিশা ছেলের কথা এগিয়ে গিয়ে প্রাপ্তির কাছে বসে পেটে জোরে চাপ দিতে লাগলো। অনেকবার চাপ দেওয়ার পরে পানি বের হয়ে আসলো। প্রাপ্তির জ্ঞান ফিরছে না। আর এইদিকে প্রাপ্তির শরীর দ্রুত ঠান্ডা হয়ে আসছে। সবাই তা দেখে কান্না করছে। ফারিস মোনালিসার দিকে তাকিয়ে মোনালিসাকে ডাক দিল। মোনালিসাকে কাঁদতে কাঁদতে এগিয়ে আসতে দেখে ফারিস ধমক দিয়ে বলল, এখন না কেঁদে আদরের বোনকে বাঁচানোর চেষ্টা কর। কবে ওর মুখে সিপিআর দে দ্রুত। ভাইয়ের কথায় মোনালিসা প্রাপ্তির কাছে বসে প্রাপ্তির ঠোঁটে নিজে ঠোঁট লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কাশতে কাশতে প্রাপ্তির হুঁশ ফিরল। শরীরটা একদম ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। ঠোঁট মুখ নীলাভায় ফ্যাকাশের বর্ণ ধারণ করে আছে। শরীরে বিন্দু পরিমাণও শক্তি অবশিষ্ট নেই মনে হচ্ছে। ফারিস সিপিআর এর কথা ইতস্ত করে নিজের মাকে বলতে পারছিল না, তাই মোনালিসাকে ডেকে বলেছে। সে প্রাপ্তির পালস চেক করছিল। তার মনে হয়েছে এটাই এখন একমাত্র ভরসা। যা হোক, মেয়েটার শ্বাস চলছে এখন। ফারিস তার নিজের ফুপুর শেষ চিহ্নটুকুর কিছু হলে তা মেনে নিতে পারত না। সঠিক সময় আল্লাহর রহমতে সে সহি সালামতে প্রাপ্তিকে উদ্ধার করতে পেরেছে। প্রাপ্তি ফারিসের যতই অপছন্দনীয় হোক না কেন, প্রাপ্তি সবার কাছে তার ফুপির শেষ আমানত। তাই ফারিস কখনো নিজের চোখের সামনে প্রাপ্তির কোনো ক্ষতি হতে দিবে না। পারভিনের হুঁশ ফিরানো হয়েছে। হুঁশ ফিরেই প্রাপ্তিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। বারিশা, মোনালিসা মিলা পারভিন আর রওশন আরাকে সান্ত্বনা দিচ্ছে। ইব্রাহিম দেওয়ান, মাহতাব দেওয়ান প্রাপ্তির পানিতে পড়ে যাওয়ার কথা শুনেই হন্তদন্ত হয়ে বাজার থেকে তাড়াতাড়ি ছুটে এসেছে। প্রাপ্তিকে একটু স্বাভাবিক দেখে সবাই একটু শান্ত হলো। ফারিস তার ফোনটাকে খুঁজতে পুকুর পাড়ে চলে গিয়েছে। তখন এই পরিস্থিতিতে কোথায় ফোন ছুঁড়ে ফেলেছিল সেই দিকে তার হুঁশ ছিল না। কিছুক্ষণ খোঁজার পর ফোনটাকে ঘাসের উপর পড়ে থাকতে দেখল। সেই দিকে এগিয়ে গিয়ে ফারিস ফোনটাকে হাতে নিল। ফারিস ফোনটা হাতে নিয়েই উপর করে ফোনটার গ্লাসের দিকে তাকাতেই বিরক্তিকর ছ্যাঁ শব্দ উচ্চারণ করল। ফোনের গ্লাস একদম ড্যামেজ হয়ে গিয়েছে। উফ, এখন এটা এখানে কোথায় রিকভার করব? আশেপাশের দোকানে করতে পারবো বলে তো আর মনে হচ্ছে না। শিট! ফারিস পরের দিন সকালে প্রাপ্তিকে দেখল কম্বল গায়ে জড়িয়ে ড্রয়িং রুমে সোফায় বসে গোপাল ভাট দেখতে দেখতে তেঁতুলের আচার খাচ্ছে আর একটু পর পর নাক টানছে। ফারিস তা লক্ষ্য করে বিরক্তিতে কপাল কুঁচকে নিল। ফারিস এগিয়ে গিয়ে এক বক্স টিস্যু অন্য দিকে তাকিয়ে প্রাপ্তির দিকে এগিয়ে দিল। ফারিসের হাত থেকে টিস্যু বক্সটা নিল প্রাপ্তি। নে ধর এটা। কি বিচ্ছিরি মেয়ে তুই! বারবার নখ টেনে যাচ্ছে সমুদ্রের মতো। টিস্যু দিয়ে পরিষ্কার করতে পারিস না? ওইগুলো নাকি বাঁচিয়ে রেখে কি লাভ? সে ফারিসের কথায় লজ্জা পেয়েছে অনেক, যদিও তা এখন সে প্রকাশ করতে চাইছে না। প্রাপ্তি বক্স থেকে কয়েকটা টিস্যু নিয়ে নাক পরিষ্কার করে আবার সেগুলো ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ফারিস প্রাপ্তির কাণ্ড দেখে নাক সিটকালো। ছি!
শুধু হাত পায়েই বড় হয়েছিস, কোনো ম্যানার্স শিখিসনি। এগুলো জ্যাকে কি ফ্লো না ডাস্টবিন বল? তুই কি এইভাবে আনহাইজেনিকভাবে জীবনযাপন করিস নাকি? এভাবে চললে তো তোর কারণে সবাই অসুস্থতায় ভুগবে। প্রাপ্তি ফারিসের ভয়ে কেঁপে উঠল। কি বলবে ফারিসকে? আসলেই তো দোষটা তারই। প্রাপ্তি ফারিসের দিকে ভয়ে ভয়ে তাকালো। প্রাপ্তি আস্তে আস্তে মিনমিন করে বলল, ভাইয়া আসলে আমার গায়ে একদম জোর পাচ্ছি না, আমি উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে, পড়ে যাব মনে হয়। এখানে আম্মু ধরে বসিয়ে রেখে গেছে, আমি উঠে ঠিক মতো দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছি না, তাই আমি উঠে গিয়ে টিস্যু নিতেও পারিনি। আর এখন আবার ময়লা টিস্যু গুলো ফ্লোর ফেলে দিয়েছি। সরি ভাইয়া, আমি এগুলো ময়লা ঝুড়িতে ফেলে দিচ্ছি এখনই। বলেই উঠতে গেল প্রাপ্তি। প্রাপ্তির শরীরে অতিরিক্ত দুর্বলতায় পড়ে যেতে নিল। ফারিস দ্রুত এগিয়ে এসে প্রাপ্তির একটা হাত শক্ত করে চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচালো। ফারিস প্রাপ্তির মুখের দিকে তাকালো, দেখলো মুখটা একদম শুকনো হয়ে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ফারিস প্রাপ্তিকে সোফায় পুনরায় বসিয়ে দিল। হয়েছে, তোর আর করা লাগবে না এইসব, আমি ছোট আম্মুকে বলে দেব। আর কাল তোকে যেসব ওষুধ এনে দিয়েছি ওগুলো নিয়ম করে খাস, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে আশা করছি। বলেই ফারিস সেখান থেকে দ্রুত প্রস্থান করল। আমেরিকার মাল্টিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের চার্চ ভিলেজ নামক জায়গায় একটি গৃহে সুন্দর পরিপাটি কক্ষে সাদা তুলতুলে বেডের উপর হয়ে শুয়ে আছে ৩০ বছর বয়সী এক যুবক। যুবকের গলা পিঠের উপরের দিকটা দৃশ্যমান হয়ে আছে, বাকি অর্ধেক সাদা রঙের মসৃণ ফ্ল্যানেসের তৈরি চাদরের নিচে ঢাকা পড়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে যুবকের চোখের উপর পড়ে আছে। পুরো রুমটা অন্ধকারে ঢাকা। এখন সময় সকাল ৭টা। পুরো রুমে বিশাল বড় বড় জানালা রয়েছে, যা সাদা পর্দায় ঢেকে আছে। প্রকৃতিতে এখন ডিসেম্বর মাস চলছে। আমেরিকার ডিসেম্বর মাসের উত্তরাঞ্চলে অনেক শীত থাকলেও মেরিল্যান্ড শহরে তার তুলনায় শীত উষ্ণ পর্যায়ে আছে। শীতকাল হওয়ায় সকালবেলায় চারদিকটা ভীষণ কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বিধায় সূর্যের আলো পৌঁছতে একটু দেরি হয়। তাই রাত দিনের তেমন ফারাক বোঝা যাচ্ছে না তেমন বন্ধ রুমটা থেকে। ঘড়ির কাঁটা ৭টা পৌঁছাতেই তীব্র বেগে অ্যালার্মের শব্দে ফারিসের ঘুম হালকা হয়ে গেল। মস্তিষ্ক সময় আন্দাজ করতে পেরে সচল হলো। ধীরে ধীরে ফারিস আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুল। এইভাবে আরও ৫ মিনিট শুয়ে থাকলো। ৫ মিনিট পর পুনরায় অ্যালার্ম বাজতে শুরু করলো। ফারিস বিরক্তি নিয়ে কপাল কুঁচকে উঠে বসলো। ফারিসের গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে ঘড়িটা নিয়ে অ্যালার্ম বন্ধ করলো। ফারিস সোজা হয়ে দাঁড়িয়ে হাত উঁচিয়ে তুলে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে শরীর মুচড়ে নিল। তারপর ফোনের খোঁজে আবার বিছানার দিকে অগ্রসর হলো। ফারিস বালিশের নিচ থেকে হাতড়ে ফোনটা বের করলো। দেখলো ফোনটা অফ হয়ে আছে। ফারিস ফোনটা চার্জে লাগিয়ে অন করলো। ফারিস স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আজ শুক্রবার, তারিখ ১৫ই ডিসেম্বর, সাল ২০২৩। সেই দিকে লক্ষ্য করে তার মনে পড়ল প্রায় ৭ বছর যাবৎ সে পরিবারের সবাইকে ছেড়ে এখানে পড়ে আছে। পরিবারের সবার কথা মনে পড়তেই ফারিসের একটু খারাপ লাগলো। সে কি করবে? সে তো আর ইচ্ছে করে এখানে পড়ে আছে না। পড়াশোনার জন্যই তো তাকে এখানে আসতে হয়েছে। অবশ্য ওর পড়াশোনা শেষ এখন। ফারিস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমএস আর এমসিএইচ ডিগ্রি অর্জন করেছে, ১ বছর হয়েছে। বর্তমানে ফারিস জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে হার্ট সার্জন হিসেবে কর্মরত আছে ১ বছর যাবৎ। ফারিসের বয়স যখন ২৩ তখন সে আমেরিকায় পাড়ি দিয়েছিল। তারপর দেখতে দেখতে ৬০টি বছর পার হয়ে গিয়েছে। বর্তমানে ফারিস ৩০ বছর বয়সী এক বলিষ্ঠ সুপুরুষ। ফোনের নোটিফিকেশনের শব্দে ফারিসের হুঁশ ফিরল। ফারিস ফোনের নোটিফিকেশন চেক করতে করতেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো। দেখলো মোনালিসা অনেকগুলো ছবি পাঠিয়েছে। মোনালিসার কালকে ২১ বছর পূর্ণ হয়েছে। ফারিস গতকাল মোনালিসাকে ঠিক ১২টায় ভিডিও কলে বার্থডে উইশ করে, তারপর ঘুমিয়েছে। এখন মোনালিসা ফারিসের ফোনে তার বার্থডেতে তোলা সবার সাথে অনেক পিক পাঠিয়েছে। ফারিসের মুখে হাসি নিয়ে এক এক করে সবার হাসি মাখা মুখ খানা দেখতে লাগলো। মোনালিসার জন্মদিন উপলক্ষে ফারিসের দাদা দাদু সহ সবাই ফারিসদের বাসায় গিয়েছিল। সবার পিক তুলে ফারিসের কাছে পাঠিয়েছে মোনালিসা। ফারিস এক করে সবার পিক দেখছিল। হঠাৎ একটা পিকে ফারিসের দৃষ্টি আটকে গেল। এক ফ্যামিলি পিকে হঠাৎ করেই একটা মুখশ্রী ফারিসের দৃষ্টি আটকে গিয়েছে। ছবিতে সবাইকে চিনতে ফারিসের কোনো সমস্যা না হলেও এই মুখটা যেন তার কাছে নতুন লাগছে। ফারিস দীর্ঘক্ষণ সেই সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে নিজের ঘাড়ের ২ দিকে ম্যাসেজ করলো।
হঠাৎ তার মনে হলো এই মুখশ্রীর আদলের সাথে মিল আছে এক মুখশ্রীর। সে আগে বহুবার দেখেছে। ফারিস মনে মনে আওড়ালো, মালিহা ফুপিমণি? তার মানে কি এই মেয়েটা তার ফুপির মেয়ে? সেই ছোট বিচ্ছু আর আত্মসম্মানে ভরা পুচকেটা? ফারিস অবাক হয়ে তাকিয়ে রইল সেই মুখশ্রীতে। ফারিস মনে মনে আওড়ালো, এত বড় কবে হয়ে গেল বুঝতেই পারলাম না। বর্তমানে ফারিসের কাছে ছবিটার একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে আছে এই পৃথক সুন্দর মুখটা। কেন যেন মায়ায় ঘেরা পুরো মুখশ্রী, ডাগর ডাগর মায়ায় ভরা চোখ জোড়া আর ঘন পাপড়িতে যে কত রহস্য খেলা করছে। লজ্জা মাখা ফর্সা গোল মুখশ্রীর ছবিতে কিছুটা নতমুখী হয়ে আছে। গাঢ় নীল রঙের গোল্ডেন সুতোয় কাজ করা একটা জামা পরিহিত মেয়েটার মাথায় নতুন বউদের মতো ঘোমটা টানা, তা দিয়ে নারীর অবয়ব ঢেকে রেখেছে। একদম পুতুলের মতো দেখতে, সিমসাম গড়ন, উচ্চতায় 5 ফিট 3 হবে হয়তো। ফারিস ধারণা করে নিল। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রাপ্তির ছবির দিকে। এই মেয়েটা কি সত্যি মালিহা ফুপির সেই ছোট মেয়েটা? ও এত বড় হয়ে গিয়েছে? ফারিস প্রায় 30 মিনিট প্রাপ্তির মুখের দিকে অবচেতন মনে তাকিয়েছিল। ফারিসের হুঁশ ফিরতেই সে বুঝতে পারল না সে এই মেয়েটার ছবি দেখে এত ব্যাখ্যা বিশ্লেষণ কেন করলো। ফারিস সবাইকে চিনলেও প্রাপ্তিকে চিনতে না পারার কারণ হলো এই 7 বছর ফারিস আজ এই প্রাপ্তিকে প্রথম ছবিতে দেখেছে। সবার সাথে টুকটাক ভিডিও কলে কথাবার্তা হলেও প্রাপ্তির সাথে কখনো কথা বলে হয়ে ওঠা হয়নি বা প্রাপ্তির কোনো ছবিও দেখেনি। মোট কথা 10 বছর বয়সী প্রাপ্তিকে সে শেষ দেখা দেখে পাড়ি জমিয়েছিল আমেরিকায়। ফারিস আজই 7 বছর পর প্রাপ্তিকে প্রথমবার দেখল, তাই তার চিনতে একটু কষ্ট হয়েছে। ফারিস নিজের মনকে আবার ধিক্কার দিল। ওফ শিট! আজমির দেওয়ান ফারিস, তুই কি করছিস এসব? তুই কিনা এখন এই পিচ্ছি মেয়েকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে বসেছিস? উফ, রিয়েলি? ছে! ফারিস তার মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে নিজের বাসায় তৈরি তার পার্সোনাল জিমে চলে গেল। বর্তমানে আমেরিকার সকাল 7টা বাজলেও বাংলাদেশে তখন বিকেল 3টা। মোনালিসার জন্মদিন উদযাপন করে তার দাদা দাদু সহ সবাই আজকেই বিকেলে কিশোরগঞ্জে চলে গিয়েছে। দেখতে দেখতে কেটে গিয়েছে আরও 15টি দিন। আজ 31শে ডিসেম্বর 2023। পৃথিবীতে শীতের তীব্রতা ধীরে ধীরে বেড়ে চলেছে। প্রাপ্তির শীতের সকাল অনেক পছন্দের। কুয়াশার চাদর মোড়ানো সকালে কেমন যেন রহস্যময়তা বিরাজ করে। শীতের সকালের অনুভূতি মনে যেন এক অনারম্ভ শান্তির মায়ায় মোড়ানো আবেগের ভাণ্ডার। শীতের সকালে ঘুম ভাঙতেই চারপাশে কুয়াশার চাদরে ঢাকা থাকে। কুয়াশার কারণে দূরের কিছুই স্পষ্ট দেখা যায় না। মাটির গায়ে জমে থাকা শিশির ঘাসের পাত চকচকে করে যেন মুক্তোর মালার ন্যায় প্রতিবিম্ব তৈরি করে। ঠান্ডা হাওয়া মুখে লাগতেই মনে হয় যেন প্রকৃতি ফিসফিসিয়ে বলছে, আরও একটু সময় নাও, সব ধীরে করো। চায়ের কাপ থেকে ধোয়া ওঠার দৃশ্য এক মনোমুগ্ধকর অনুভূতির সৃষ্টি করে। সেই সময় চা হাতে ধরতেই চায়ের উষ্ণতা শরীর জুড়িয়ে ছড়িয়ে পড়ে। পাশের ঘরে মায়ের ডাকে গরম পিঠার ঘ্রাণ যা সোজা হৃদয় ছুঁয়ে যায়। ঘাসে জমে থাকা কুয়াশার উপর হাঁটতে প্রাপ্তির ভীষণ ভালো লাগে। পুরো শীতের সকালের শুরুটা সে এভাবেই করে। তারপর গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে উষ্ণতা খুঁজে নেয়। প্রাপ্তি সকাল সকাল চা নিয়ে দাদা দাদির ঘরের দিকে গেল। দুজনের হাতে 2 কাপ চা ধরিয়ে দিল। তারপর কোমরে হাত রেখে চোখ বড় বড় করে তাকালো। এই যে এত খাটুনি করে রোজ রোজ তোমাদের আমি গরম গরম ধোয়া ওঠা চা বানিয়ে খাওয়াই, তার পুরস্কারটা কোথায় আমার শুনি? প্রাপ্তির এমনভাবে কথা বলার ধরন দেখে ইব্রাহিম দেওয়ান আর রসনারা দেওয়ান হেসে ফেলল। রসনারা হাসি মুখ করে বলল, আছে তো পুরস্কার। কোথায় তাহলে দাও আমায়। অবশ্যই দিব নাতনি, তোমার পুরস্কার তোলা আছে। খুব শিগগির পাবে তুমি তোমার পুরস্কার, আর সেই পুরস্কারটা হবে তোমার জীবনের সবচেয়ে দামি পুরস্কার। সত্যি বলছো দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। তো কি সেই পুরস্কার দাদা ভাই? বলো বলো, প্লিজ প্লিজ প্লিজ। তোকে একটা রাজপুত্র খুঁজে এনে দিব বুড়ি, যে তোকে আজীবন আগলে রাখবি, যার কাছে তোকে গুচ্ছিত রেখে আমরা বুড়ো বুড়ি শান্তিতে মরতে পারবো। রসনারাও হাসি হাসি ঠাট্টার ছলে বলে উঠল, তো এমন রাজপুত্র খুঁজে এনে দিব, সে শুধু আমার নাতিকে উঠতে বসতে ভালোবাসবে, বউ বউ বলে পুরো বাড়ি ঘুরঘুর করবে, বুঝেছিস?
দাদা দাদুর কথায় প্রাপ্তির গাল উজ্জ্বল লাল রং হয়ে উঠেছে। ইস, কি যে বলো না তোমরা, আমার মনে হয় লজ্জা লাগে না। প্রাপ্তি তার দাদা দাদিকে এই কথা বলেই ওড়না দিয়ে আরো একটু মুখটা ঢেকে উল্টো ঘুরে দৌড় লাগালো। সেই দিকে তাকিয়ে ইব্রাহিম দেওয়ান আর রসনারা অট্ট হাসিতে মেতে উঠল। রসনারা প্রাপ্তিকে চিল্লিয়ে সাবধান করলো। এই আস্তে যা, পরে ব্যথা পাস না আবার। আমাদের সাথে এত লজ্জা পেলে যখন জামাই রসিক করবে, কথা বলবে, তখন কি করবি রে? এই কথা কানে আসতেই প্রাপ্তি আরো জোরে ভোদৌড় লাগালো। 17 বছর বয়স চলছে প্রাপ্তির সেপ্টেম্বরে তার এইচএসসি এক্সাম শেষ হয়েছে। এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে। আনিশা আর প্রাপ্তি কিশোরগঞ্জের ইউসিসিতে অ্যাডমিশন নিয়েছে। মাহতাব প্রাপ্তির জন্য সিএনজি ভাড়া করে দিয়েছে, সেটা দিয়েই প্রাপ্তি আর আনিশা রোজ ক্লাসে যাওয়া আসা করে। আনিশা আর প্রাপ্তি দুজনেই সিএনজিতে বসেছিল। আনিশা প্রাপ্তির দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো। আচ্ছা প্রাপ্তি, তোর কেমন ম্যারেজ পছন্দ? প্রাপ্তি হঠাৎ আনিশার এই প্রশ্নে ভড়কে গেল। কেমন ম্যারেজ পছন্দ মানে কি বলছিস, বুঝিয়ে বল। আরে গাধি, কেমন ম্যারেজ বলতে বুঝিয়েছি যে তুই লাভ ম্যারেজ পছন্দ করিস, নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, নাকি কট ম্যারেজ, হুম, নাকি ফোর্স ম্যারেজ? প্রাপ্তির কপাল কুঁচকে আনিশার দিকে তাকালো। সব বুঝলাম, এই ফোর্স আর কট ম্যারেজের ব্যাপারটা আবার কবে থেকে চালু হলো? আরে গাধি, তুই কি দুনিয়ার কোনো খবরই রাখিস না নাকি? বর্তমানে ম্যারেজের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় হলো ফোর্স ম্যারেজ, বুঝেছিস? পরে কট ম্যারেজ। বর্তমানে কত মেয়ের স্বপ্ন এই ফোর্স ম্যারেজ, তোর কোনো ধারণা আছে? কি বলিস, সত্যি নাকি? হ্যাঁ রে গাধি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝলাম, কিন্তু ফোর্স ম্যারেজ আর কট ম্যারেজ এইগুলো আবার কেমন ম্যারেজ সেটা তো বুঝিয়ে বল। জোর করে কিডন্যাপ করে বা ভয়ভীতি দেখিয়ে বিয়েতে বাধ্য করাকেই ফোর্স ম্যারেজ বলে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা কোনো নারী পুরুষ নিজেদের মধ্যে আকাম কুকাম করতে গিয়ে মানুষের কাছে ধরা পড়ে গেলে, তখন মানুষ তাদের জোর করে বিয়ে করিয়ে দিলে সেই ম্যারেজটাকে কট ম্যারেজ বলে। আনিশার মুখ থেকে ফার্স্ট ম্যারেজের এমন সংজ্ঞা শুনে প্রাপ্তির কাশি উঠে গেল। আনিশা, তুই একদিন নিশ্চিত গণপিটুনি খাবি। তোর এসব ভুলভাল কথার পেছনে এমন উদ্ভট সংজ্ঞা দাঁড় করিয়ে যুক্তি দেওয়ার জন্য একদম মার খাবি তুই একদিন। যা গাধি, তুই 90s-এর আন্টি হয়েই পড়ে থাক, তুই আর আপডেট হবি না। হ্যাঁ, আমি 90s এর আন্টি তো, আর আমি ব্যাকডেটেডই থাকবো। আমারও তো আপডেট হওয়ার কোনো দরকার নেই। হুম, বুঝেছি বুঝেছি। আপা, আপনি বর্তমান যুগের সাবানা হতে চাইছেন। আনিশার কথায় প্রাপ্তির আগে চোখ ছোট ছোট করে কুঁচকে তাকালো। শয়তানি শাকচুনি, তোকে আজকে আমি। গাড়ি থেমে গিয়েছে মাত্রই। প্রাপ্তি আনিশাকে ধরতে নিলে আনিশা সিএনজি থেকে নেমে দৌড় লাগালো। প্রাপ্তিও আনিশাকে ধরতে তার পিছু দৌড় লাগালো। প্রাপ্তি দৌড়ের মধ্যে হঠাৎ বাধাপ্রাপ্ত হলো। দাঁড়া বলছি শাকচুনি, তোকে আজকে হাতের নাগালে পেয়ে নি। মনে হলো কোনো শক্ত কিছুর সাথে তার কপালটা বিরাট সংঘর্ষ ঘটল। উফ, বলে কপাল চেপে উপরের দিকে তাকাতেই প্রাপ্তি দেখলো এক সুদর্শন যুবক তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। প্রাপ্তি তার সামনে ছেলেটিকে দেখেই ছিটকে কয়েক কদম দূরে চলে গেল। ছেলেটি তা দেখে ভ্রুজোড়া আরো কুঁচকে নিল। প্রাপ্তি মাটির দিকে দৃষ্টি রেখে চুপচাপ ছেলেটিকে পাশ কাটিয়ে চলে গেল। ছেলেটি তখনও প্রাপ্তির দিকে তাকিয়েছিল। প্রাপ্তির পরনে বোরখা আর হেজাব ছিল। নিজের অজান্তেই ছেলেটি নিজের বুকের বাম পাশে হাত চেপে ধরল। মনে মনে বলল, আধার রাতের পূর্ণিমার চাঁদ তুমি, তোমার আগমনকে অপেক্ষা কিভাবে করি আমি। মহসিন ভাই, আপনি এখানে? এক ছেলে ডাকে মহসিনের হুঁশ ফিরল। হ্যাঁ, ভাই, আপনাকে আমি খুঁজছিলাম। স্যার ফোন করেছে, হয়তো কোনো জরুরি দরকার আছে। ও আচ্ছা, ফোন দে। মহসিন আবার কি মনে করে পিছনে ঘুরে একবার তাকিয়ে দেখে চলে গেল, যদিও সেখানে কেউ ছিল না। আবির লক্ষ্য করল মহসিন গাড়িতে বসে থেকেই কি মনে করে যেন মুচকি মুচকি হেসে যাচ্ছে। আবির তা লক্ষ্য করেছে, কিন্তু মহসিনকে প্রশ্নও করে সাহস পাচ্ছে না। মহসিন কেন সে এভাবে হাসছে। মহসিন তালুকদার রিজভী, এর সাথেই প্রাপ্তির কপালে ধাক্কা লেগেছিল তখন। এমপি মুর্শেদ তালুকদার এর একমাত্র ছেলে মহসিন তালুকদার রিজভী এখানে এসেছিল সে নির্বাচনের কাজে।
প্রাপ্তি ক্লাসরুমে ঢুকে চুপচাপ সামনের বেঞ্চে বসে পড়ল। সামনে যে কেউ বসতে চায় না, তাই খালিই পড়ে থাকে। আনিশা পেছনের দিকে বসে প্রাপ্তির জন্য জায়গা রেখেছিল, কিন্তু প্রাপ্তি তা ফিরেও তাকায়নি। আনিশা বুঝলো হয়তো তার সাথী রাগ করে বসে আছে তার সাথে। আনিশা চুপি চুপি তার জায়গায় থেকে উঠে প্রাপ্তির সাথে এসে বসে পড়ল। কি রে সখী, রাগ করলি নাকি? হুম হুম। শয়তানি হাসি দিয়ে আনিসা জানতে চাইল। প্রাপ্তি আবার রেগে ফুঁসে উঠল। ও শয়তানি, তোর জন্য আজকে আমার একটা হাতির সাথে ধাক্কা লেগেছে। আমার কপালটা একদম ভেঙে গিয়েছে মনে হচ্ছে। তোর সাথে আমি আর কথাই বলবো না, যা সর এখান থেকে। আনিশা লাফ দিয়ে উঠল। কি বলিস রে? তাই তা হাতিটা দেখতে কেমন ছিল রে? হ্যান্ডসাম হলে দুলাভাই বানিয়ে নিব। চুপ কর শয়তানি, তোর মুখ থেকে আর একটা কথাও বের হলে না খবর আছে তোর, বলে দিলাম আমি। আচ্ছা যা, চুপ করলাম, কিন্তু এইটুকু তো বল, কেমন দেখতে ছিল ওই হাতিটা? হুম হুম। প্রাপ্তি চোখ মুখ কুঁচকে বিরক্তিতে বলল। একদম জঘন্য ছিল। ও আচ্ছা, তাহলে প্ল্যান ক্যান্সেল। মোনালিসা ক্যান্টিনে বসে আছে তার বান্ধবীদের সাথে। ইডেন মহিলা কলেজে সে বাংলা অনার্স করছে। সে এবার অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। আরহামের সাথে তার সম্পর্কের এখন একটু উন্নতি ঘটেছে। আরহাম প্রথম প্রথম মোনালিসাকে ফোন দিয়ে কথা বলতে চাইলে মোনালিসা রাগ করত। এখন সেই রাগটা তার আর লাগে না। আরহাম কিভাবে যেন মোনালিসার ফোন নাম্বারটা জোগাড় করেছিল। তারপর থেকেই আর মাঝে মাঝে মোনালিসাকে ফোন দিয়ে খবর নেওয়ার চেষ্টা করত। মোনালিসা প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন আর বিরক্ত লাগে না। মোনালিসা আরহামের মনের কথা ভালোই বুঝতে পেরেছে। আরহাম যে তাকে ভালোবাসে সেটা মোনালিসা বুঝতে পারে, তাই এখন আর তেমন বিরক্ত বোধ করে না, বরং সম্পর্কটা অনেকটা বন্ধুসুলভ হয়ে গিয়েছে। আমেরিকার জন হারকিন্স হসপিটালে নিজের চেম্বারে বসে আছে ফারিস। ফারিস কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না। কেমন যেন অস্থির অস্থির ফিল করছে সে। কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না। ফারিস উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো, পকেটে হাত ঢুকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দূরে কোথাও যেন তাকিয়ে আছে। এক হাতে ঘাড়ের দুই পাশ ডলতে ডলতে সেখান থেকে সরে এলো। ফারিস রকিং চেয়ারে বসে গা এলিয়ে দিল। কপালে হাতটা ঠেকিয়ে ধীরে ধীরে চোখ বোঝার চেষ্টা করলো। চোখ বোঝার সাথে সাথেই একটা সুন্দর মায়াবী মুখশ্রী ভেসে উঠল ফারিসের চোখে। ফারিস দ্রুত চোখ মেলে তাকালো। কি হচ্ছে তার সাথে? সে কেন চোখ বুজলেই এই মেয়েটাকে দেখতে পাচ্ছে? বারবার চোখের সামনে কেন ভাসছে? লজ্জায় মাথা হালকা নিমজ্জিত মায়াবী মুখটাই ভাসছে। কি আছে এই মুখটায় যা আজমির দেওয়ান ফারিসকে স্বস্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে না? কেমন যেন পাগল পাগল লাগছে তার। কিছুতেই মন লাগাতে পারছে না ফারিস। ফারিস মনে করার চেষ্টা করলো। এরকম কি আমার আগে কখনো হয়েছিল? হ্যাঁ। ফারিসের মনে পড়ল অনেক বছর আগে তার একবার এমন হয়েছিল। ওই পিচ্চিটা যেদিন কুকুরের ভয়ে ফারিসের কোলে উঠে ফারিসকে জড়িয়ে ধরেছিল। সেই দিনও ফারিসের হৃদস্পন্দন স্বাভাবিক ছিল না, অনেক বেড়ে গিয়েছিল। ফারিস আজও তার বুকের ভেতর প্রচণ্ড জ্বালাপোড়া অনুভব করতে পারছে। প্রাপ্তির মায়াবী মুখের মুখশ্রীটা কোনোভাবেই সে ভুলতে পারছে না। ফারিস রাগে চল শক্ত করে নিল। তার চোখ লাল হয়ে গিয়েছে, দুই হাতে রগ দেখা যাচ্ছে। ফারিস নিজেই হাত মুষ্টিবদ্ধ করে সোজা কাচের টেবিলে আঘাত করলো। সাথে সাথে ফারিসের হাত থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ফারিস কর্মট করতে করতে বলল, কেন পড়াচ্ছিস আমায় তুই? দূরে আছি, দূরেই থাকতে দিস, নয়তো একইভাবে আমাকে পোড়ানোর দায়ে তোকেও পুড়িয়ে ছাই বানাবো। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে ধীরে ধীরে বেশ কিছু স্বাভাবিক পরিবর্তন দেখা যায়। এগুলো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও সিস্টেমের প্রভাব ফেলে। শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে। এই বয়সে ইমিউন সিস্টেম দুর্বল হয়, সহজে রোগ আক্রমণ করে ফেলে। ক্যালেন্ডারে আজকের তারিখ 9 জানুয়ারি 2024। এক সপ্তাহ ধরে ইব্রাহিম দেওয়ানের শরীরটা বেশ খারাপ যাচ্ছে। বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করছে। মাহতাব দেওয়ান ইব্রাহিম দেওয়ানকে কিশোরগঞ্জের সদরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়েছিলেন। তবুও ইব্রাহিম দেওয়ানের হার্টের ব্যথা উপশম হবার কোনো নামই নেই। বারিশা আর মোশাররফ দেওয়ান এই সম্পর্কে জানতে পেরে ইব্রাহিম দেওয়ানকে ঢাকায় নিয়ে আসার নির্দেশ দেয়। সেখানেই তার চিকিৎসা করা হবে। ইব্রাহিমগঞ্জ যেতে নারাজ। তার কথা, বয়স তো কম হলো না, এই বয়সে এরকম উপসর্গ তো দেখাই দেবে। কিন্তু সবার জোর জবরদস্তিতে ইব্রাহিম দেওয়ান ঢাকায় গিয়ে ডাক্তার দেখা রাজি হন।
মাহতাব সাহেব তার বাবাকে নিয়ে ঢাকায় আসলেন। মাহতাব আর মোশাররফ মিলে বেশ তোড়জোড় করে তাদের বাবাকে ঢাকার বেস্ট হসপিটালে নিয়ে দেখালেন। সেখানে ইব্রাহিম দেওয়ানের হার্টের ইসিজি, স্টেট টেস্ট, এনজিওগ্রাফি পরীক্ষায় নির্ধারণ করে সবাই জানতে পারল ইব্রাহিম দেওয়ানের হার্টে ব্লকেজ রয়েছে। ইব্রাহিম দেওয়ানের হার্টে ব্লকেজের কথা শুনে সবাই ভেঙে পড়ল। সবাই অনেক কান্নাকাটি করে যাচ্ছে। রওশনাকে কিছু জানানো হয়নি, নয়তো কান্না করতে করতে সেও অসুস্থ হয়ে পড়বে। মাহতাব দেওয়ান বাড়িতে ফোন করে পারভিনকে এই কথা জানানোর সময় প্রাপ্তিও তা শুনে নিয়েছে। প্রাপ্তি ইব্রাহিম দেওয়ানের অসুস্থতার খবর শোনার পর থেকেই কেঁদে কেটে দুই চোখ ফুলিয়ে বসে আছে। তার ভালো দাদাভাইয়ের এই রোগ মেনে নিতে পারছে না সে। পরিবারের সকলের মন ভার হয়ে আছে। বারিশা ফোন নিয়ে উঠে দাঁড়ালো, দ্রুত ফারিসের ফোন নাম্বারে ডায়াল করলো। কল রিসিভ হলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা। বলেই বারিশা মুখ চেপে কান্না করতে লাগলো। ফারিস তার মায়ের কান্নার ফোপানির আওয়াজে চমকে উঠল। আম্মু কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? বলো আমাকে আম্মু। ফারিসের প্রশ্নে বারিশার ফোপানো আরও বেড়ে গেল। ফারিস তার মায়ের কান্নায় দিশেহারা হয়ে যাবার অবস্থা। আম্মু প্লিজ বলো আমাকে, না বললে কিভাবে বুঝবো? বারিশা আঁচলে নিজের চোখ মুছে ছেলের প্রশ্নের উত্তর দিল। বাবা অনেক অসুস্থ ফারিস। তো দাদা ভাইয়ের হার্টের রক্তনালীতে ব্লকেজ ধরা পড়েছে। ডাক্তার বলেছে দ্রুত হার্টে রিং পরাতে হবে, নাহলে যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে। ফারিস তুই দ্রুত এখানে চলে আয় বাবা, তো দাদা ভাইয়ের এখন তোকে ভীষণ প্রয়োজন। ফারিস তার মায়ের মুখ থেকে তার দাদা ভাইয়ের অসুস্থতার কথা শুনে কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে। ফারিসের মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। এসি অন থাকার পরও সে ঘেমে যাচ্ছে। ফারিস অনেক কষ্টে উচ্চারণ করলো, আসছি আমি, চিন্তা করো না। ফারিস ফোন রেখে দ্রুত কারবার থেকে নিজের প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট বের করলো। নিজের প্রয়োজনীয় সব কিছু লেগেজে গুছিয়ে নিয়ে দ্রুত বের হয়ে গেলেন ফারিস। বারিশা সবাইকে জানিয়ে দিল ফারিস দ্রুত দেশে আসছে, এসে ইব্রাহিম দেওয়ানের চিকিৎসা শুরু করবে। মাহতাবকে উদ্দেশ্য করে বারিশা বলল, বাড়ি থেকে সবাইকে এখানে আনার ব্যবস্থা করো। মাকে বাবার অসুস্থতার কথা বলতে হবে না, বলবে ফারিস আসছে তাই সবাইকে ঢাকাতেই থাকতে হবে। জি ভাবি, আমি ব্যবস্থা করছি। মাহতাব দেওয়ান বাড়িতে ফোন দিয়ে জানালো যে ফারিস আসছে, এসে সে ইব্রাহিম দেওয়ানের চিকিৎসা শুরু করবে, তাই সবাই যেন দ্রুত এখানে চলে আসে। মাহতাব প্রাইভেট কার ভাড়া করে দিয়েছে, সবাই সেটা দিয়েই একদম নিশ্চিন্তে ঢাকায় এসে পৌঁছতে পারবে। প্রাপ্তি রওশনাকে ধরে ধরে গাড়িতে বসালো, তারপরে নিজেও গাড়িতে উঠে বসলো। পারভিন একটু পর এসে বসলো, তার হাতে একটা কাপড় চোপড়ের ব্যাগ ধরা। ড্রাইভার এগিয়ে হাতের ব্যাগটা নিয়ে গাড়িতে রাখলো। পারভিন গাড়িতে গিয়ে বসতেই প্রাইভেট কারটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ফারিসদের বাসায় ঢাকায় সেগুন বাগিচায়। প্রায় 5 ঘন্টা পর প্রাইভেট কারটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলো। গাড়িটি থামতেই প্রাপ্তি ঝটপট নেমে পড়ল। তার এতক্ষণ দম বন্ধ লাগছিল। এত দূর যাতায়াতে তার অভ্যেস নেই। যদিও প্রাপ্তি ছোটবেলায় এখানে এসেছিল 2 বার, অনেক বছর যাবৎ তার একদমই জার্নি করা হয়নি, তাই হঠাৎ জার্নিতে খারাপ লাগছে। সবাই গাড়ি থেকে নেমে চলে গেল বাসার সামনে। কলিং বেল দিতেই মোনালিসা দৌড়ে এসে দরজা খুলে দিল। মোনালিসা প্রাপ্তিকে দেখেই জাপটে ধরল। প্রাপ্তিও মোনালিসাকে জাপটে ধরল। সবাইকে ভেতরে নিয়ে গেল বারিশা। সবাই নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলল। বিকেলবেলা ফ্যামিলির সবাই একসাথে ড্রয়িং রুমে বসে ফারিসের বাংলাদেশে আসা নিয়ে আলোচনা করছে। ফারিসের আগমনের উদ্দেশ্যে বাড়িটা নতুন করে সাজানোর প্ল্যান করছে সবাই। যদিও সবার মন খারাপ, তবুও বাড়ির একমাত্র আদরের ছেলে এত বছর পর দেশে ফিরছে, তার আগমন উপলক্ষে অন্তত বাড়িটা সাজানো দরকার। তাই সবাই মিলে বাড়িটা সুন্দর করে সাজানোর চেষ্টা করলো। অনেক নতুন আসবাবপত্র সহ বিভিন্ন নতুন নতুন শোপিস, বিভিন্ন সুন্দর সুন্দর চিত্রকর্ম দিয়ে ঘর সাজানো হলো। ফারিসের রুমটা একটা সুন্দর বেডশিট বিছিয়ে দিল বারিশা। বারিশা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখলো। চারদিকে শুভ্রতায় ছেয়ে আছে ফারিসের কক্ষ। ফারিসের রুমের দেয়াল থেকে ধরে সব আসবাবপত্র সাদা রঙের, এমনকি বেডশিট আর বেডও শুভ্র রঙের। অসম্ভব সৌন্দর্যে ভরা ফারিসের রুমটা। বারিশা আর পারভিন মিলে ফারিসের পছন্দের খাবারের লিস্ট করছে। যেই দিন বারিশ বাড়ি পা রাখবে সেই দিন এসেই যেন সে সব নিজের পছন্দের খাবার খেতে পায়, সেই জন্যই এত প্রয়াস করছে তারা। সবাই অনেক তোড়জোড় করে যাচ্ছে বারিশের আগমনের উদ্দেশ্যে। মোনালিসারও নিস্তার মিলছে না, এটা ওটা নিয়ে আসতে হচ্ছে মায়ের কথায়।
প্রাপ্তিও টুকটাক এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করার চেষ্টা করছে। প্রাপ্তি ছোটবেলার পর ফারিসকে আর দেখেনি। তার মনে আছে ফারিস ভীষণ রাগী আর লম্বা। প্রাপ্তির আচ্ছা আচ্ছা ফারিসের চেহারাটা মনে থাকলেও এখন ফারিস এসে তার সামনে দাঁড়ালেও সে চিনতে পারবে না যে এটাই তার সেই রাগী ফারিস ভাইয়া। প্রাপ্তি মনে একটু একটু ভয় করছে যদি ফারিস ভাইয়া তাকে আবার আগের মতো দেখে রেগে যায় আর বকে। না না, আমি ওনার থেকে দূরে দূরেই থাকবো, তাহলেই উনি আমার সাথে আর রাগ করবে না। ফারিস সেমিডে ফ্লাইটের টিকেটে সেই দিনই আমেরিকা থেকে দুবাই চলে যায়। দুবাই থেকে কিছুক্ষণ আগে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট ধরেছে। দুবাই থেকে ডাইরেক্টলি ফ্লাইট ঢাকায় আসতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। 15ই জানুয়ারি সকাল 11টা ফারিস ঢাকায় পৌঁছলো। 13ই জানুয়ারি সে আমেরিকা থেকে যাত্রা শুরু করেছিল। আমেরিকা থেকে বাংলাদেশে আসার সরাসরি ফ্লাইট না থাকায় আমেরিকা থেকে প্রথমে দুবাই, ইস্তাম্বুল বা সৌদি আরব, সেই 4টি দেশের একটিতে যেতে হয়। তারপর ট্রানজিট নিয়ে সেখান থেকে বাংলাদেশে আসতে হয়। মোশাররফ দেওয়ান আর মাহতাব দেওয়ান ফারিসকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছে। বারিশা সবাইকে তাড়া দিচ্ছে সব কাজ ঠিকঠাকভাবে শেষ করতে। প্রাপ্তি আর মোনালিসারও নিস্তার মিলছে না, তারাও হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই ফারিস বাড়িতে চলে আসবে। বারিশার ছেলের বাড়ি আসার আগেই সব সুন্দর করে গুছিয়ে নিতে চাইছে। বারিশার হাতে এক গুচ্ছ রজনীগন্ধা ফুল। বারিশা প্রাপ্তিকে এইদিকে আসতে দেখে ডাক দিল। প্রাপ্তির হাতে বারিশা ফুলগুলো ধরিয়ে দিল। এদিকে দেখে যা তো। বলো বড়ম্মু। যা তো মা, এগুলো ফারিসের ঘরে রেখে আয়। ফারিস নামটা শুনতেই প্রাপ্তির বুকটা ধক করে উঠল। তাকে কি এখন ফারিসের রুমে যেতে হবে? ফারিস তো নেই এখানে, তবুও কেন যেন ভয় লাগছে তার। প্রাপ্তি বুঝতে পারছে না। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। প্রাপ্তি কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করলো। যাচ্ছি বড়ম্মু। ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে প্রাপ্তি ফারিসের রুমটার সামনে এসে দাঁড়ালো। বাসায় আসার পর থেকে এই রুমটার মুখ আর হয়নি সে, আজকেই আসলো। প্রাপ্তি কাপা কাপা এক হাত বাড়িয়ে দরজার লকটা ঘুরালো। হালকা ধাক্কায় দরজাটা মেলে দিল। তারপর কাপা কাপা পায়ে এগুলো রুমের ভেতরের দিকে। দরজা থেকে কয়েক কদম এগিয়ে গিয়েই প্রাপ্তি বিস্ময়ে থমকে দাঁড়িয়ে গেল। পুরো রুম জুড়ে শুভ্র রং এর ছড়াছড়ি। ঘরের দেয়াল, আসবাবপত্র, বেডশিট, জানালার পর্দা সবকিছুই যেন শুভ্রতা ছড়িয়ে আছে। সাদা রঙে সব মুড়ানো। এক জায়গায় দাঁড়িয়ে সমগ্র ঘরটা কয়েকবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল। প্রাপ্তি মনে মনে আওড়ালো। আচ্ছা, উনি কি সাদা রংটা পছন্দ করেন? প্রাপ্তির চোখ পড়ল বিশাল বেডসাইড টেবিলের ছোট্ট ডেস্কটার দিকে। ডেস্কটার উপর একটা খালি ফ্লাওয়ার ভাস রাখা। প্রাপ্তি সেখানে এগিয়ে গেল। প্রাপ্তি রজনীগন্ধা ফুলের গুচ্ছটা ফ্লাওয়ার ভাসে রেখে ডেস্কের উপর রেখে উঠে দাঁড়ালো। প্রাপ্তি সোজা হয়ে দাঁড়িয়ে পুরো রুমটা পলক ঝাপটে আরও কয়েকবার দেখে নিল। তারপর ধীরে ধীরে রুমের বাইরে গিয়ে এক হাতে দরজার লক ঘুরিয়ে দরজা বন্ধ করে চলে গেল। মোশাররফ দেওয়ান আর মাহতাব দেওয়ান এয়ারপোর্টে দাঁড়িয়ে ওয়েট করছিল ফারিসের জন্য। তারা এইদিক ওদিক তাকাচ্ছিল ফারিসের দর্শন পেতে। মাহতাব দেওয়ান হঠাৎ চিৎকার করে গলা ছাড়লেন। ভাইজান, দেখেন দেখেন, ওই তো আমাদের ফারিস। মোশাররফ দেওয়ান মাহতাব দেওয়ানের কথা শুনে সেই দিকে তাকালো। ফারিসের বাবার চোখটা খুশির চোটে চকচক করে উঠল। কতদিন পর নিজের চোখে ছেলেকে দেখতে পেল। আবেগে আপ্লুত হয়ে পড়ল তিনি। মাহতাব দেওয়ান আর মোশাররফ দেওয়ান ফারিসের উদ্দেশ্যে হাত নাড়ালেন। তাদের হাত নাড়া লক্ষ্য করে ফারিস হালকা হেসে তাদের দিকে এগোতে লাগলো। ফারিসের হাতে লাগেজ ট্রলি, সেটা 3টা লাগেজ রাখা। ফারিস ট্রলি ঠেলতে ঠেলতে মোশাররফ আর মাহতাবের দিকে অগ্রসর হতে লাগলো। ফারিসকে দেখতে এখন আগের চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে। পরিপক্কতায় ফুটে উঠেছে তার চেহারা। ফারিস অনেক লম্বা, সুঠাম দেহের পুরুষ। উচ্চতায় প্রায় 6 ফিট 2 ইঞ্চি। তার প্রশস্ত কাঁধ, দৃঢ় বুক আর সোজা দাঁড়ানোর ভঙ্গি তাকে প্রথম দেখাতেই আলাদা করে তোলে। তার চোখে গভীর আত্মবিশ্বাস, দৃষ্টিতে এক ধরনের শান্ত আকর্ষণ আছে যা সহজেই মন টানে। চুলগুলো ঘন ও সৌন্দর্যে ছাটা। সামান্য উড়ন্ত ভঙ্গিতে যেন তার স্বাভাবিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। ফারিসের গায়ের রং হালকা হলুদ ফর্সা। সূর্যের আলায় আরও প্রাণবন্ত লাগে। ঠোঁটে হালকা হাসি, আত্মবিশ্বাস ও সৌন্দর্যের মিশেল। তার চলাফেরায় স্থির কিন্তু উপস্থিতি দৃঢ়, যেন ভিড়ের মধ্যেও তাকে এক নজরে চিনে নেওয়া যায়। ফারিসকে এগিয়ে আসতে দেখে মোশাররফ দেওয়ান আর মাহতাব দেওয়ান তার দিকে এগিয়ে গেল। ফারিস তাদের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা?
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। মোশাররফ আর মাহতাব দুইজনই ছেলের সালামের জবাব নিয়ে ছেলেকে জড়িয়ে ধরল। মোশাররফ দেওয়ান ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে অশ্রু বিসর্জন দিল। মাহতাব ফারিসকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ছোট্ট বাচ্চাদের মতো আদর করল। সন্তান যতই বড় হোক, বাবা মা আর অতি আপনজনদের কাছে সে ছোট্ট শিশুটিই রয়ে যায়। ফারিস ব্যাগপত্র গুছিয়ে তুলে রাখল। ফারিসকে নিয়ে তারা সেগুন বাগিচার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বারিশা হন্যে হয়ে ঘরের সব দিকে নজর রাখছে আর পায়চারি করতে করতে ছেলের অপেক্ষা করছে। আজ কতদিন পরে সে তার ছেলেকে সামনাসামনি দেখতে পাবে ভেবেই বিস্মিত শিহরিত হচ্ছে, কিন্তু আসতে এত দেরি হচ্ছে কেন সে ভেবে পাচ্ছে না। বারিশা মোশাররফ দেওয়ানের কাছে কল দিল, কিন্তু ফোন সুইচ অফ বলল। একে সে 3 জনের ফোনে ফোন করে একই কথা শুনতে পেল। বারিশার চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। কারো কোনো খবর নেই কেন? পরিবারের সবার তাদের নিয়ে চিন্তা হচ্ছে। সবাই একটু পর পরই তাদের ফোনে ট্রাই করে যাচ্ছে, তাতেও কোনো সন্ধান করতে পারছে না। ফারিসদের গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে 8-10 জন গুন্ডা, সবার মুখে মাস্কের আড়ালে ঢাকা। হাতে হকি স্টিক নিয়ে গাড়ি ঘিরে দাঁড়িয়েছে। গুন্ডাগুলো হাতে রাখা হকি স্টিক ঘুরিয়ে ঘুরিয়ে মজা নিচ্ছে। মাহতাব দেওয়ান প্রথমে নেমে গিয়ে তাদের জিজ্ঞেস করলো কি সমস্যা, তাদের এইভাবে ঘিরে দাঁড়ানোর কারণ কি। কিন্তু গুন্ডাগুলো মাহতাবের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, উল্টো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ফারিসের তা দেখে মস্তিষ্কে আগুন জ্বলে গেল। ফারিস গাড়ি থেকে নেমে ঠাস করে গাড়ির দরজাটা লাগালো। মোশাররফ দেওয়ানও নেমে গেল। মাহতাব দেওয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচু, আর ইউ ওকে? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু তুমি গাড়ি থেকে নামলে কেন? হ্যাঁ বাবা, তুই গাড়িতে গিয়ে বস। ওহ প্লিজ চাচু, চাচু আমি এখনো সেই ছোট ফারিস নেই। সো তুমি আর আব্বু অযথা প্যানিক করা বন্ধ করো। ফারিস তাদের জোর করে গাড়িতে বসিয়ে দিয়ে চাবি দিয়ে ডোর লক করলো। তারপর চাবি পকেটে রাখতে রাখতে গুন্ডাদের মাঝে এসে দাঁড়ালো। কি সমস্যা, রাস্তা আটকাচ্ছিস কেন? তোদের জমের বাড়ি পাঠাবো বলে। গুন্ডাদের লিডার বলল ফারিসের উদ্দেশ্যে। ফারিস তার কথা শুনে ভিলেনি হাসি দিয়ে চাইল সেই গুন্ডার দিকে। তাই নাকি রে? ইন্টারেস্টিং তো। এমন চোখ আরো জানা থাকলে শুনিয়ে নে, কারণ আজকের পরেই মুখে এত সুন্দর বলি আর উচ্চারণ করতে পারবি না। গুন্ডাদের লিডার ফারিসের কথাই রেগে গেল। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এটাকে এখানেই মেরে পুঁতে ফেল। গুন্ডাগুলো তাদের বসের কথা শুনে ফারিসকে আক্রমণ করতে আসে। ফারিস একে একে সবার সাথে লড়াই করে সবাইকে পরাস্ত করতে কেউ কেউ বাইক ছুটিয়ে যান হাতে নিয়ে পালাতে লাগলো। মোশাররফ দেওয়ান আর মাহতাব দেওয়ান গাড়ির ভেতরে বসে শুধু ছটফট করছে। ছেলের চিন্তায় তাদের বেহাল অবস্থা। কে জানতো ছেলে দেশে আসতে না আসতেই তার জানের উপর, আবার তাদের জানের উপর এমন হামলা আসবে। ফারিস গিয়ে গুন্ডাদের লিডারকে বেধড়ক মার মেরে রাস্তায় ফেলে রাখলো। বাকি গুন্ডাগুলো জানপ্রাণ হাতে নিয়ে কোনো রকমে পালিয়ে গেল। ফারিস গিয়ে চাবি দিয়ে গাড়ির ডোর ওপেন করলো। গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। মোশাররফ দেওয়ান ফারিসকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি একদম ঠিক আছি। কেন ওদের সাথে লড়তে গেলি? বাবা যদি তোর কিছু হতো তখন কি করতাম আমরা? চাচু প্লিজ থামো, আমার কিচ্ছু হয়নি। তোমরা আর অযথা প্যানিক করবে না, আর আমাকে এসব বলার দরকার নেই। সবাই এমনিতেই হয়তো চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে বাবা। মোশাররফ দেওয়ান চিন্তিত হয়ে বলল, কিন্তু কার এত বড় সাহস যে এভাবে আমাদের উপর আক্রমণ করবে? মাহতাব দেওয়ানও মোশাররফের কথায় চিন্তিত হয়ে পড়ল। ফারিস তার ফোনটা বের করে কাকে যেন মেসেজ করলো। কয়েকটা ছবি পাঠিয়ে মেসেজে কিছু নির্দেশনা দিল অজ্ঞাত ব্যক্তিকে। গাড়ি চলতে শুরু করলো। 30 থেকে 40 মিনিট পর গাড়ি এসে থামলো ফারিসদের বাসার সামনে। ফারিসদের বাসাটা অসম্ভব সুন্দর। ফারিসদের বাসাটা আধুনিক ডুপ্লেক্স বাড়ি, যেখানে নান্দনীয় সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত মিল ঘটেছে। বাড়ির বাইরে সাদা রঙের দেয়াল আর কালো জানালার ফ্রেমে তৈরি হয়েছে এক অনন্য কন্ট্রাস্ট। দিনের আলোয় বাড়িটি ঝকঝক করে ওঠে, আর রাতের হালকা আলোয় কালো রঙগুলো যেন আরও গাঢ় হয়ে সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। ভিতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম। মেঝেতে সাদা কালো চেক ডিজাইনের টাইলস, যেখানে আলো পড়লেই চকচক করে ওঠে একদম হোটেলের স্টাইলের আভা। দেয়ালে হালকা ধূসর রং, সঙ্গে মিলেমিশে উজ্জ্বলতা। একটা বড় সোফা সেট আর কেন্দ্রে কাচের টেবিল ঘরটিকে দেয় রাজকীয় ভাব। সিঁড়ির ধাপে কালো মার্বেল আর সাদা রেলিংয়ের নিখুঁত সমন্বয়। নিচতলা থেকে উপরে ওঠার সময় মনে হয় যেন কোনো আধুনিক আর্ট গ্যালারির মধ্য দিয়ে হাঁটছি।
উপরের বেডরুমগুলো প্রশস্ত, প্রতিটি ঘরে বড় বড় জানালা দিয়ে আসে প্রাকৃতিক আলো। বারান্দা থেকে দেখা যায় সবুজ গাছ আর দূরের শহরের দৃশ্য। রান্নাঘর ও বাথরুমগুলো একই রকম সাদা কালো টাইলসের ভীম, যা বাড়ির সামগ্রিক রুচি বজায় রাখে। পুরো বাড়িটায় একবার চোখ বুলিয়ে নিল ফারিস। ফারিসের মনে হচ্ছে বহুদিন পরে চিরচেনা পরিচিত স্থানে পা রাখতে পেরেছে সে। মোশাররফ দেওয়ান আর মাহতাব ফারিসকে নিয়ে প্রবেশ করলো বাসার ভেতরে। ফারিসকে মাহতাব আর মোশাররফ দেওয়ান একসাথে সদর দরজা দিয়ে প্রবেশ করতে দেখে সবাই উঠে দাঁড়ালো। সবাই এতক্ষণ ড্রয়িং রুমে তাদের অপেক্ষায় বসেছিল। বারিশা ছেলেকে দেখেই দৌড়ে তার কাছে চলে গেল। বাবা, তুই ঠিক আছিস তো? তোদের আসতে এত দেরি হলো কেন? পথে কোনো ঝামেলা হয়নি তো? ফারিস তার মুখটার দিকে তাকালো, দেখলো মুখটা চিন্তায় উদাসীনতায় ছেয়ে গেছে। ফারিস তার মাকে জড়িয়ে ধরল। আম্মু, আমি একদম ঠিক আছি। তুমি এত চিন্তা করছো কেন? তুমি কেমন আছো আম্মু? দিশা অভিমানী স্বরে বলল। আমার খোঁজ কে রাখে? আমার কথা তো কেউ ভাবেই না। কেউ আমার ফোনও ধরেও না, প্রয়োজনও মনে করে না। মাহতাব বারিশাকে বলল। ভাবি, রাস্তায় আজ অনেক জ্যাম ছিল, তাই এমন দেরি হলো। আর ফোনটাও বন্ধ হয়ে গিয়েছিল। সরি ভাবি। হ্যাঁ, আমারটাও অফ হয়ে গেছে। মোশাররফ বারিশাকে উদ্দেশ্য করে বলল। প্লিজ রাগ করো না। আম্মু, আমাকেও দীর্ঘ জার্নি করতে হয়েছে, সো বুঝতেই পারছো আমার ফোনটা অফ হয়ে পড়ে আছে। বুঝেছি। বারিশার কথায় সবাই হেসে ফেলল। বারিশা বহু বছর পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ফারিসকে ঘিরে এসে দাঁড়ালো। ফারিস দাদা দাদুকে জড়িয়ে ধরল, তার দাদা ভাইয়ের শরীরের খবর নিল। পারভিন বেগমকে দেখে ফারিস তার কাছে এগিয়ে গেল। পারভিন ফারিসের মুখটা দুই হাতে ভাঁজে নিল। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি ছোট আম্মু। তুমি কেমন আছো? ভালো আছি আব্বা। মোনালিসা একটু দূরে দাঁড়িয়েছিল। ফারিসের দৃষ্টি সেই দিকে পড়তেই মোনালিসার হাতে ইশারায় ডাকলো। মোনালিসা এসে ভাইকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ ধরে কেঁদেই যাচ্ছে। ফারিস মোনালিসার মাথায় গাঁটটা মেরে বলল। আরে পৌঁছি, কাঁদিস কেন? আমি তো এসেই গেছি। এখন কাঁদছিস কোন দুঃখে? কাঁদলে কিন্তু আবার চলে যাব। যাওয়ার নামটা নাও শুধু। তোমাকে একদম বিয়ে করিয়ে ভাবের আসলে বেঁধে রাখার ব্যবস্থা করো। ফারিস মিটি হেসে বলল। তোকে আগে বিদায় করব, চিন্তা করিস না। আমি যাচ্ছি না। আগে তোমার বউ আসবে, তারপর দুই ননদ ভাবি জমিয়ে ঝগড়া করব, তারপর বিদায় হব। মোনালিসার কথা সবাই হাসতে লাগলো। ফারিস মোনালিসার কথায় মিটি হেসে মাথা চুলকালো। চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। কি যেন নেই নেই মনে হচ্ছে ফারিসের। এখানে সবাই উপস্থিত থাকলেও প্রাপ্তি নেই। ফ্ল্যাশব্যাক। প্রাপ্তি মোনালিসার রুমের বেলকনিতে দাঁড়িয়েছিল। এখানে আসার পর থেকে সে রুমটাতেই থাকে মোনালিসার সাথে। তখনই প্রাপ্তি একটা কালো গাড়িকে বাসার গেটে দিয়ে ঢুকতে দেখেছিল। গাড়ি থেকে এক এক করে তিনজনকে নামতে দেখেছিল। মোশাররফ আর মাহতাব দেওয়ান নামতেই বেশ লম্বা দেখতে হ্যান্ডসাম এক পুরুষ গাড়ি থেকে নেমে দাঁড়াতে দেখল। প্রাপ্তি ছেলেদের দিকে তাকায় না, কিন্তু তার কি যেন হলো, সে এই অপরিচিত লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার মস্তিষ্ক তাকে সজাগ করলো। আচ্ছা, এটাই কি ফারিস ভাইয়া? তৎক্ষণাৎ তার বুক ধক করে উঠল। বুকের ভিতরে দ্রিম দ্রিম শব্দে ছেয়ে গেল। প্রাপ্তি শ্বাসকষ্টের ন্যায় বারবার শ্বাস নিতে থাকলো। ফারিস তখন গাড়ি থেকে নেমে বাসার সামনে দাঁড়িয়ে পুরো বাসা চোখ বুলিয়ে দেখছিল। হঠাৎ ফারিসের দৃষ্টি মোনালিসার বেলকনিতে পড়ল। প্রাপ্তিও তখন না চাইতেও আবার নিচে ফারিসের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। ফারিসের চোখের তীক্ষ্ণ চাহনিতে প্রাপ্তির ছোট্ট হৃৎপিণ্ডটা আবার নড়ে চড়ে উঠল। প্রাপ্তি দ্রুত কাচুমাচু করে সেখান থেকে সরে গেল। পেছনে ঘুরে চলে আসতে নিলেই প্রাপ্তির মাথার ঘোমটাটা পড়ে যায়, যার ফলে প্রাপ্তির লম্বা কালো ঘন হালকা কোঁকড়ানো চুলগুলো দৃশ্যমান হয়ে গেল। প্রাপ্তি তা বুঝতে পেরে দৌড়ে রুমের ভেতরে চলে গেল। ফারিস প্রাপ্তির কর্মকাণ্ড ভ্রু কুঁচকে দেখছিল এতক্ষণ। মুখে স্পষ্ট বোঝা না গেলেও লম্বা চুলগুলো দেখতে পেয়েছে সে। ফারিস এই বিষয়ে মাথা না ঘামিয়ে ভিতরে চলে গিয়েছিল। প্রাপ্তির কেমন যেন খারাপ লাগছিল। ফারিসের মুখোমুখি হতে সে ভীষণ লজ্জা, ভয় আর অস্বস্তি হচ্ছিল। সব মিলে সে আর ফারিসের সামনে আসতে পারেনি। তাই সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও প্রাপ্তি নেই। বর্তমান। ফারিস সবার সাথে কথাবার্তা বলে উপরে চলে গেল নিজের রুমে ফ্রেশ হতে। ফারিস একটা লাগেজ হতে তার কাপড় চোপড় বের করে কাবার্ডে রাখলো। আরও 2টা লাগেজ এখন আনপ্যাক করা হয়নি। সেগুলোতে ফ্যামিলির সবার জন্য টুকটাক এটা সেটা গিফট নিয়ে এসেছে। ফারিস একটা কালো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে।
কিছুক্ষণ পর একটা টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে এলো ফারিস। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেডের উপরে গিয়ে বসলো ফারিস। তার দৃষ্টি গিয়ে আটকালো বেডের উপর রাখা তরতাজা রজনীগন্ধার উপর। সুন্দর একটা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছে সেখান থেকে। ফারিস হাত বাড়িয়ে ফ্লাওয়ার ভাসটা হাতে তুলে নিল। ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাওয়ার ভাসটা দেখতে লাগলো। হঠাৎ কিছু একটা দেখে তার চোখ মুখ কুঁচকে গেল। ফারিস খুব সাবধানে রজনীগন্ধা ফুলের তোড়ার ভেতর থেকে একটা বিশাল লম্বা চুল বের করলো। এত লম্বা চুল দেখে ফারিসের বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। চুলটা লম্বায় প্রায় 4 ফুট হবে। ফারিস চুলটা হাতে নিয়ে কিছুটা নেড়েচেড়ে দেখল। ফারিস মনে মনে ভাবছে, এই চুল কার হতে পারে? এটা তো তার আম্মু, ছোট আম্মু বা মোনালিসার চুল নয়, কারণ তাদের চুল এত লম্বা না। তখন ফারিসের বারান্দায় দাঁড়ানো মেয়েটার কথা মনে পড়ল। সে দেখেছিল মেয়েটার চুল অনেক লম্বা। ফারিস এবার কপাল কুঁচকে তাকালো সেই চুলের দিকে। তারপর ফারিস চুলের দিকে তাকিয়ে কি মনে করে যেন ভিলেনি হাসি দিল। ফারিস তার হাতের চুলটা নিয়ে তার কাবার্ডের দিকে এগিয়ে গেল। কিচেনের পাশেই একটি প্রশস্ত ডাইনিং রুম। মাঝখানে বড় লম্বা টেবিলটা ঢাকা আছে লাল সোনালি নকশা করা কাপড়ে। বারিশা আর পারভিন দুজনে মিলে টেবিলের উপরে ধোয়া ওঠা নানা রকম দেশি রান্না করা খাবার সাজিয়ে রাখছে। ঘ্রাণেই মুখে জল আসলো। প্রথমেই আসে গরম ভাত। বড় স্টিলের হাঁড়িতে ধোয়া উঠছে, তার পাশে রঙিন হাঁড়িতে ডাল, ওপর থেকে ঘি ছড়ানো আর কাঁচামরিচ ভাসছে। একবারে দেশি রান্নার সমাহার। ভাতের পাশেই রাখা আছে ভাজাভুজি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করা বেগুন ভাজা, আলু ভাজা, কুচো মাছের খাস্তা কচুরি। একপাশে মাংসের তরকারি, ঘন ঝোলে গরুর মাংস, তেল ভেসে উঠেছে উপরে। পাশে মুরগির রোস্ট, চিকেন কারি আর কষা খাসির গন্ধে পুরো ঘর ভরে গেছে। মাছের পদে আছে রকমারি ইলিশ ভাজা, দই কাতলা, টক তেলাপিয়া আর সর্ষে চিংড়ির অসাধারণ ঘ্রাণ। সবজির পদ রয়েছে শাক ভাজা, লাউ চিংড়ি, কচুরি আর পাটার ভর্তা। ভর্তার সারিতে আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুকনো মরিচ ভর্তা, একটার পর একটা বাটি সাজানো। শেষে মিষ্টির পদ, ছোট বাটিতে দই, রসগোল্লা, ছানার পায়েস আর সেমাইয়ের ঘ্রাণে মিশে আছে এক আনন্দ ঘনময় স্বাদ। পরিবারের সবাই একসাথে খেতে বসলো। ফারিসকে বারিশা আর পারভিন জোর করে প্লেটে এটা ওটা তুলে দিয়ে তদারকি করছে। সবাই ডাইনিং টেবিলে উপস্থিত থাকলেও প্রাপ্তির ছায়া মিলছে না এদিকে। সবাই হয়তো বিষয়টা কম বেশি লক্ষ্য করছে। রসনা পারভিনকে জিজ্ঞাসা করলো, প্রাপ্তি কোথায় বৌমা? ওকে তো অনেকক্ষণ যাবৎ আশেপাশে দেখতে পাচ্ছি না। ও কি খেতে আসবে না? রসনার প্রশ্নে সবাই দৃষ্টি সজাগ হলো। আসলেই তো, মেয়েটাকে তো অনেকক্ষণ ধরেই কোথাও দেখতে পাচ্ছে না। ফারিস বাদে সবাই উৎসুক দৃষ্টিতে পারভিনের দিকে তাকিয়ে আছে। পারভিন তা বুঝতে পেরে বলল, আম্মা, প্রাপ্তির জ্বর এসেছে। ও মোনালিসার ঘরে শুয়ে আছে। খাওয়ার জন্য জোর করে এসেছি ওকে। ও এখানে আসতে পারবে না বলেছে। আমি একটু পর ওকে খাইয়ে দেবো, চিন্তা করবেন না। সবাই দুপুরের খাবার খেয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সবাই এটা ওটা নিয়ে কথা বলছে। ফারিস ইব্রাহিম দেওয়ানের হার্টের সমস্যা নিয়ে আলোচনা করছে। ফারিস যত দ্রুত সম্ভব ইব্রাহিম দেওয়ানের চিকিৎসা শুরু করে দিতে চায়। প্রাপ্তির জ্বরটা ধীরে ধীরে বেড়ে 103 ডিগ্রিতে চলে এসেছে। পারভিন প্রাপ্তির পাশে বসে জলপট্টি দিয়ে যাচ্ছে 1 ঘন্টা যাবৎ, তাতেও জ্বর কমার নাম নেই। প্রাপ্তি জ্বরের ঘুরে কি জানি বিড়বিড় করে যাচ্ছে বারবার। আর একটু পর পর প্রাপ্তি ঠোঁট নাড়িয়ে কিছু বলছে, আবার পুরো শরীর কেঁপে উঠছে। পারভিনের কানটা প্রাপ্তির মুখের সামনে নিয়ে গেল, তবুও ঠিক করে কিছু শুনতে পারছে না। পারভিন উদ্বিগ্ন হয়ে বারবার প্রাপ্তির জ্বর চেক করছে, কিন্তু জ্বর কমার কোনো নামই নেই। বারিশা আর মোনালিসা প্রাপ্তির পাশে বসে আছে। তারা কেউই প্রাপ্তির হঠাৎ এত জ্বর আসার কারণ বুঝতে পারল না। সকালেও তো সুস্থ ছিল মেয়েটা, তাহলে এখন এত জ্বর কিভাবে এলো? প্রাপ্তি বেলকনির দিকে ফারিসকে দেখার পর থেকেই তার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ফারিসের সাথে ক্ষণিকের চোখাচোখি, যদিও কেউ কাউকে স্পষ্ট করে দেখেনি, তবুও প্রাপ্তির অস্বস্তি, ভয় আর অদ্ভুত অনুভূতিতে জ্বর বাঁধিয়ে ফেলেছে। প্রাপ্তি ছোট হার্টের কম্পন তাকে নাড়িয়ে দিয়েছিল, এরকম আর কখনো হয়নি। প্রাপ্তি বারবার জ্বরের ঘোরেই আওড়াচ্ছিল। আমি আর আপনাকে দেখবো না, আর যাবো না সামনে। ফারিস তার রুমে এসে ল্যাপটপে কি যেন করছিল। তখনই বারিশা হন্তদন্ত হয়ে ফারিসের রুমে প্রবেশ করে। ফারিস বাবা, একটু আয় তো। প্রাপ্তির ভীষণ জ্বর এসেছে, কিছুতেই কমছে না, একটু দেখ তো। ফারিস মায়ের মুখে প্রাপ্তির নামটা শুনে চমকালো। ফারিস তার মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে আছে। কি হলো, আয়। মা, আমি? হ্যাঁ, আয়।
বারিশা ফারিসের হাত টেনে ধরল। ফারিস তার মাকে আর বাধা দেয়নি। বাধ্য ছেলের মতো প্রাপ্তি যেই রুমে আছে সেই দিকে যেতে লাগলো। ফারিস তার মায়ের পিছু পিছু রুমে প্রবেশ করলো। যদিও সে হার্ট সার্জন, তবে এসব বিষয় চিকিৎসা সম্পর্কে জ্ঞান আছে। তার দৃষ্টি আটকালো বিছানায় শায়িত ছোট্ট মুখটায়। প্রাপ্তির গায়ে একটা মেরুন রঙা হালকা সুতোর কাজ করা থ্রি-পিস। বেডের মাঝখানে নিস্তেজভাবে চোখ বুজে শুয়ে আছে প্রাপ্তি। একটু পরপর তার ঠোঁটটা কেঁপে উঠছে। প্রাপ্তির কোমর পর্যন্ত পাতলা ব্ল্যাঙ্কেটে ঢাকা, বুকে ভালো করে ওড়না টানা। প্রাপ্তির চুলগুলো এলোমেলো হয়ে বেডে ছড়ানো। ফর্সা রঙের মেরুন জামায় অনেক সুন্দর লাগছে প্রাপ্তিকে। খাড়া চিকন সুন্দর নাক, বড় বড় টানা টানা ঘন পাপড়িযুক্ত চোখ, চিকন গোলাপি ঠোঁট, সুন্দর মুখের আদল। ঘন কালো লম্বা কেশ যেন প্রাপ্তিকে অপ্সরায় বিশেষায়িত করে। এক কথায় যে কেউ তাকে সুন্দরী বলে বিশেষায়িত করবে। ফারিসের প্রাপ্তির মুখটার দিকে তাকিয়ে কেমন যেন তৃষ্ণায় ঠোঁটগুলো শুকিয়ে আসছে। মনে হচ্ছে ভিতরে যেন মরুভূমির উদ্ভব হয়েছে। কোথাও যেন একটু তৃষ্ণা মেটানোর জন্য একটু পানি নেই। ফারিস প্রাপ্তির মুখটার দিকে তাকিয়ে কয়েকবার গলা ভেজালো। গলা ভেজানোর সময় ফারিসের গলার অ্যাডামস অ্যাপেল কয়েকবার উপর নিচ ওঠানামা করলো। প্রাপ্তির দুই পাশে বেডের দুই কর্নারে মোনালিসা আর পারভিন বসে আছে। ফারিসকে মোনালিসা ডাক দিল। ভাইয়া এদিকে এসো, বসো। মোনালিসার কথায় ফারিসের হুঁশ ফিরল। সে বুঝতে পারল না এতক্ষণ সময় সে কিভাবে তাকিয়েছিল এই পিচিটার দিকে। ফারিস ছাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে এক হাতে নিজের মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। খুব কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল। পারভিন দেওয়ানের দিকে তাকালো। ছোটামো, তোমার মেয়ের জ্বর কখন থেকে? সকালে তো ভালোই ছিল, কিছুক্ষণ আগে হুট করে এমন জ্বর উঠে গেল, এখন আর কমছে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ফারিস মোনালিসাকে থার্মোমিটার দিয়ে প্রাপ্তির জ্বর চেক করতে বলল। ফারিসকে বেডে বসতে বলল, বসেনি, সে দাঁড়িয়েই আছে। পিন উঠে ফারিসকে একটা চেয়ার এগিয়ে দিল বসতে, তবুও ফারিস বসলো না। ফারিস চেষ্টা করছে তার দৃষ্টি যেন প্রাপ্তির দিকে না যায়। ফারিস প্রাপ্তির দিকে না তাকিয়ে বারবার ছাদে তাকাচ্ছে, আবার ফ্লোরে তাকাচ্ছে। ফারিস কেমন যেন নার্ভাস ফিল করছে। ফারিস একটু পরপর নিজের ঘাড়ের দুই দিকে ম্যাসেজ করছে আর চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। কেমন যেন হতাশ হতাশ লাগছে। শ্বাসটা মনে হচ্ছে বুকে আটকে আছে। মোনালিসা থার্মোমিটারে পুনরায় প্রাপ্তির জ্বর চেক করলো, দেখলো 103 ঘরে। ভাইয়া ওর জ্বরটা চেক করছি। ফারিস কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। হাতে মুঠো করে খুক খুক করে কেশে নিল। চিন্তিত ভঙ্গিতে কপালের 2 আঙ্গুল ঠেকিয়ে আবার সরিয়ে জানতে চাইল, কত? ভাইয়া 103 ডিগ্রি জ্বর। ফারিস অবাক হয়ে তাকালো মোনালিসার কথায়। না চাইলেও আবার ফারিসের দৃষ্টি প্রাপ্তির মৌলির মুখটার চলে গেল। কেমন মায়া মায়া চেহারা নিয়ে চোখ বুজে আছে জ্বরের তাপে। ফারিস দ্রুত চোখ সরিয়ে নিল। ছোটামো, তুমি ওকে 6 ঘন্টা পর পর প্যারাসিটামল খাওয়াবে। যদি আজকের মধ্যে না কমে তাহলে এইস বা নাপা খাইয়ে দিও। 3 দিনের মধ্যে কমে গেলে ভালো, নয়তো অন্য ব্যবস্থা করতে হবে। বলেই ফারিস আর দাঁড়ালো না, উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। ইব্রাহিম দেওয়ানের চিকিৎসার তোড়জোড় করা হচ্ছে। ঢাকার বেস্ট হসপিটালে তার চিকিৎসা করা হবে, আর ফারিস নিজে তার চিকিৎসা করবে। প্রাপ্তির জ্বর কমেছে 2 দিন পরে। 2 দিন পর প্রাপ্তির শরীর হালকা লাগায় সকালবেলা ঘুম থেকে উঠে চুপি চুপি ফারিসদের ছাদে চলে গেল। ছাদে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে। প্রাপ্তি ছাদে উঠে দেখলো ছাদের দরজাটা আগে থেকেই খোলা। ছাদে প্রবেশ করে প্রাপ্তির চোখ পড়ল একটা লাল রঙের ডালিয়ার দিকে। হাসি হাসি মুখ করে ফুল গাছটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হালকা নিচু হয়ে হাত বাড়িয়ে ফুলটাকে ধরলো। তারপর ফুলের সাথে আস্তে আস্তে অনেক কথা বলল। ফারিস প্রাপ্তির কাণ্ড দেখে ভ্রু কুঁচকে চাইল। সে এতক্ষণ ছাদেই ছিল। ফারিস প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এক্সারসাইজ করতে এসেছিল। এক্সারসাইজ করার সময় কারো পায়ের আওয়াজে ফারিস পেছন ঘুরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে গিয়েছিল। কিছুক্ষণ পর প্রাপ্তিকে ফুলের সাথে ফিসফিস করতে দেখে ফারিস বিস্ময়ের চোখ জোড়া কুঁচকে তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। ফারিস বিরক্তিতে চ উচ্চারণ করলো। গবেরটা কি এখনো ছোটবেলার অভ্যাস ছাড়েনি? ফারিস জোর শব্দ করে গলা ঝাড়ল। ফারিসের গলা ঝাড়ার শব্দে প্রাপ্তি চমকে গিয়ে এদিক ওদিক তাকালো। ছাদের এক কোণে ফারিসকে দেখতে পেল প্রাপ্তি। ফারিসকে দেখেই প্রাপ্তির বুকটা ধুক ধুক করে উঠল। সে দ্রুত ফারিসের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। প্রাপ্তির মাথায় ওড়না টানা ছিল। প্রাপ্তি তার মাথার ঘোমটাটা আরও একটু বড় করে টেনে নিল। দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হতেই ফারিস তাকে ডাক দিল। এই দাঁড়া।
প্রাপ্তি ছাদের দরজার কাছে চলে এসেছিল। ফারিসের ডাকে প্রাপ্তি জমে দাঁড়িয়ে পড়ল। ফারিস প্রাপ্তির দিকে এগিয়ে আসলো, একটু দূরে দাঁড়ালো, তারপর গলা খাকানি দিয়ে প্রাপ্তিকে প্রশ্ন করলো। কোনো ম্যানার্স জানিস না নাকি? আমি যে তোর বড় সে সম্মানটুকু তো দিচ্ছিস না। ছোটদের যে বড়দের দেখলে সালাম দিতে হয় সেটা জানিস না? ফারিসের কথায় প্রাপ্তি জমে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তির বুকের ধুকপুকানিটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। জড়তা, লজ্জা, ভয়ে প্রাপ্তি আরো সিটিয়ে দাঁড়ালো। প্রাপ্তির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি নিচের দিকে মাথা রেখে জড়তায় হাতের আঙ্গুল কসলাচ্ছে সমানে।